ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, ব্যাডমিন্টন অনেক কিছুই তো আছে। আরও কিছু ব্যতিক্রম কিছু খেলা আছে যেগুলো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও কম্পিটিশনে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেকেই জানি না এদের নিয়ম, রুলস কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কম্পিটিশনে কত দূর বাংলাদেশ যেতে পেরেছে, যাবে। এই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান দীপ্ত স্পোর্টসে আমাদের সাথে আছেন মোস্তাফিজুর রহমান। উনি একজন আয়রনম্যান বলা যায়। সো আমরা জানতে চাইব তার কাছ থেকে, অনেক কিছু শিখবো, জানবো, বুঝবো। মোস্তাফিজুর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। পেশায় আমি একজন চাকুরিজীবী। কিন্তু আমার ভালো লাগা এই ট্রায়াথলন ইভেন্ট, বিশেষ করে লং এন্ডুরেন্স মানে এন্ডুরেন্স স্পোর্টসগুলি আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমার ভীষণ সুইমিংয়ের প্রতি আমার ভালোবাসা ছিল অনেক। তো তার ধারাবাহিকতায় আমি সুইমিং, সাইক্লিং এবং রানিংয়ের পরবর্তীতে রানিংয়ে আসি। সম্প্রতি আমি মালয়েশিয়া থেকে আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আচ্ছা জন্য ভাইয়া, কোয়ালিফাই হই। আয়রন ম্যান শব্দটা মানে বলতে আমরা মুভির আয়রন ম্যান তো না, তো আয়রন ম্যান বলতে খেলাধুলার মাঝে কোনটা বোঝায়? আচ্ছা, আয়রনম্যানটা সম্পর্কে বাংলাদেশের মানুষও অনেকে হয়তো জানে না। আয়রনম্যানটা হচ্ছে তিনটা সেগমেন্টে তিনটা খেলার সমন্বয়ে একটা রেস হয়। প্রথমে সুইমিং হয়, তারপরে সাইক্লিং এবং শেষে দৌড়ের মাধ্যমে এটা শেষ হয়। কিন্তু নির্দিষ্ট আমরা তো অনেকেই জানি যে মানে সাঁতার একটা খেলা ইভেন্ট, সাইকেলিং আর একটা, দৌড় আলাদা একটা, কিন্তু তিনটা মিলিয়ে যখন একসাথে হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি আয়রন ম্যান না অন্য কোনো কিছু? সেটাকেই আয়রনম্যান বলা হয়। তিনটা মানে সেগমেন্ট, প্রথম সুইমিং সেগমেন্টটা 70.3-তে হয় 1.9 কিলোমিটার এবং সেটা ওপেন ওয়াটার মানে সমুদ্রে হয়। ওপেন যখন শুরু হওয়ার একবারে শেষ পর্যন্ত এই তিনটা সেগমেন্টের খেলা চলতে থাকে। আয়রনম্যান মূলত তিনটা খেলার সমন্বয়ে হয়। প্রথমে 1.9 কিলোমিটার সুইমিং, ওপেন ওয়াটার সুইমিং, এবং সেটা শেষ করার সাথে সাথেই 90 কিলোমিটার সাইকেলিং, এবং সেটা শেষ করার সাথে সাথেই 21.1 কিলোমিটার রানিংয়ের মাধ্যমে এটা শেষ হয়। নির্দিষ্ট একটা কাট অফ টাইমের মাধ্যমে এটা শেষ হয়। শুরুর দিকটাতে সুইমিং এবং সাইকেলিংয়ে একটা ধারাবাঁধা কাট অফ টাইম থাকে। সেটার মধ্যে এই দুইটা শেষ করতে পারলে তারপরে সে দৌড়ের জন্য মানে অগ্রসর হতে পারে। কি আমরা বাংলাদেশের মানে খেলা বা খেলে অংশগ্রহণ করে এমন কিছু অ্যাকচুয়ালি অনেকেই জানে না বিষয়টা, আপনি যেটা বলতেছেন মানে সাঁতার, দৌড়, সাইকেলিং, এটার জন্য তো অনেক জায়গাও প্রয়োজন বা একটা ফেডারেশনও দেখতে হয়। এই জিনিসগুলো কি আছে? বাংলাদেশে খেলাটা খুবই নতুন। সম্ভবত শামসুজ্জামান আরাফাতের হাত ধরে বাংলাদেশে এই প্রথম আয়রনম্যানের ইয়াটা হয়। এরপরে আরও বেশ কয়েকজন যারা চেষ্টা করতেছেন এবং চালিয়ে যাচ্ছেন, তাদের ধারাবাহিকতায় আমরা শুরু করেছি। আমরা এই রেসটা শুরু করেছি 25 তারিখে। 25 তারিখে রেসটা হয় মালয়েশিয়াতে। এর আগেও বাংলাদেশ থেকে প্রথম শামসুজ্জামান আরাফাত, উনি এই মালয়েশিয়ার ডেজারু কোস্ট থেকেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রথম স্লট পায়। এই খেলাটা তাহলে বাংলাদেশের নতুনই বলা যায়, কারণ হ্যাঁ, এখনও মানে ওরকমভাবে প্রচলন আসেনি। বাংলাদেশে এই খেলাটা নতুন। 2017 সালের পর থেকে মোটামুটিভাবে প্রতি বছরই কেউ না কেউ অংশগ্রহণ করে। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 70.3 স্লটে বাংলাদেশ থেকে এর আগে একজন হয়তো গিয়েছেন, খুবই কম। এবার হয়তো আমরা যাচ্ছি। এবার আপনারা কজন যাচ্ছেন? এবার আমরা দুজনই একসাথে স্লট পেয়েছি মালয়েশিয়া থেকে। তার আগে মারিয়া নামে একজন মেয়ে, যে বাংলাদেশের প্রথম ফিমেল আয়রনম্যান, সে যাচ্ছে। সেও একই সাথে আমাদের একই রেসে, আমরা স্পেনে মার্বেলাতে রেসটা হবে, একই সাথে অংশগ্রহণ করব। এই যে আমাদের যে সিনিয়ররা আছে তাদের কাছে কোনো মানে সাহায্য সহযোগিতা পান কিনা? আহ, অবশ্যই পাই। যেহেতু আমাদের বাংলাদেশে এই ট্রায়াথলনের কোনো অ্যাসোসিয়েশন নেই, তবে ভেঙে ভেঙে যদি আমি বলি, সুইমিংয়ের বাংলাদেশে কিন্তু ভালো সুইমিং প্র্যাকটিস হয়। হুম। আমাদের বাংলা চ্যানেল, আপনি হয়তো জানেন, প্রতি বছরই বাংলা চ্যানেলের আয়োজন করা হয়। সেটা একটা ভালো সুইমিংয়ের একটা ভালো একটা মাধ্যম। তারপরে সাইকেলিংয়েরও বাংলাদেশ আর্মি, বাংলাদেশ বিজিবি, তারা বিভিন্ন সময় আয়োজন করে। সেখান থেকেও কিছু ভালো সাইকেলিস্ট আসছে।
আর দৌড়ের ইভেন্টের কথা নাই বলি, এখন তো প্রচুর পরিমাণে দৌড়ের ইভেন্ট হয়, এখান থেকেও অনেক ভালো ভালো দৌড়বিদরা আসতেছে। তো তিনটার সমন্বয় যেহেতু খেলাটা, যারা তিনটা দিকেই ভালো করে, এর মধ্যে থেকে অনেকেই আসে এটাতে। আবার কেউ কেউ হয়তো শখ করেই আসে, এন্ডুরেন্স স্পোর্টস, আমি একটু দেখি ট্রাই করে হয় কি না, নিজের সাথে নিজের একটা যুদ্ধ, এভাবেও বেশ কয়েকজন আসছে আর কি। কারণ অনেকে তো মনে করেন যে চিন্তা করে দৌড়ের পর সাঁতারের পর সাইকেল, অনেক স্টেমিনার জন্য প্রয়োজন, সেটার জন্য তো একটা ফুড হ্যাবিটও প্রয়োজন বা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। সেটা কিভাবে আপনারা মেনটেন করেন? এক্স্যাক্টলি, মূলত চ্যালেঞ্জিং সময়টা হচ্ছে একটা সেগমেন্ট থেকে আরেকটা, একটা ডিসিপ্লিন থেকে আরেকটা ডিসিপ্লিনে যখন চেঞ্জ হয়, সেই সময়টাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং টাইম। আপনি সুইমিং শেষ করার সাথে সাথে আপনি যখন দৌড়ে যাচ্ছেন, তখন আপনার শরীরটা ভেজা থাকছে, আপনার শরীরটা স্বাভাবিকভাবেই মানে অধিক পরিমাণে আপনি ওয়েট নিচ্ছেন এরকমটা ফিল হবে। তখন স্বাভাবিকভাবে সাইক্লিং এবং সাইক্লিং শেষ করে আবার সাথে সাথে দৌড়, এটা আসলে একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হুট করে কেউ নিলে হয়তো সে অসুস্থ হয়ে যাবে, বা যারা রেগুলার করে তারাও হয়ে যায় অনেক সময় অসুস্থ, মাসেল ক্র্যাম্প করে, অনেক ইনজুরি হয়। এটা একটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের ব্যাপার। যারা নিয়মমাফিক প্র্যাকটিস করে এবং একটা নিয়মানুবর্তিতার মধ্যে যায়, তাদের খাবার দাবার, ফিটনেস সব কিছু আলাদা আলাদাভাবে সিঙ্ক্রোনাইজ করে তারপরে করতে। এটার জন্য তো অনেক খরচ, মানে ঠিক রাখার জন্য বা দেশের বাইরে যাওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা কিভাবে নিচ্ছেন? এটা আসলে খরচ, যেহেতু বাংলাদেশে হচ্ছে না, দেশের বাইরেই এই ধরনের ইভেন্টগুলো হয়। তো মালয়েশিয়া এবং এশিয়ার মধ্যে যে ইভেন্টগুলি হয়, তুলনামূলকভাবে একটু কম খরচের মধ্যে করা যায়, তাও অনেক। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে স্পেনের মার্বেলাতে নভেম্বরে। তো স্বাভাবিকভাবেই সেখানকার জীবনযাত্রা সব কিছুই অনেক উন্নত এবং অনেক এক্সপেন্সিভ। আমাদের দেশ থেকে হয়তো অনেকেই এরকম এক্সপেন্সিভ বিধায় হয়তো অনেকে সুযোগ নিচ্ছে না বা সাহস করছে না। যেহেতু আমরা এবার সুযোগ পেয়েছি, আমরা খুব চেষ্টা করব আমরা যাতে এটা ওভারকাম করে যেতে পারি। এই যে আয়রনম্যানের মধ্যে সাঁতার, সুইমিং, সাইকেলিং, মানে এই জিনিসগুলো আপনার কোনটা থেকে আর কি পথ চলা শুরু করেছেন আপনি? আপনি প্রথমে কোনটা করতেন? আমি প্রথমে সুইমিংটা করতাম। সাঁতারটা আমার খুব প্রচণ্ড ভালো লাগার একটা জায়গা, আমি প্রচণ্ড সুইমিং প্র্যাকটিস করতে আমার ভালো লাগে। দৌড়, সাইকেলিং এর আগে আমি প্রতিনিয়ত সুইমিংটাকেই করতাম। ছোটোবেলা থেকে আমার সুইমিংয়ের আগ্রহ খুব ছিল, যে কারণে স্কুল কলেজে আমি বিভিন্ন সময়ে আমার থানা, জেলা এবং বিভাগীয় পর্যায় পর্যন্ত আমি সুইমিংয়ের প্রতিনিধিত্ব করেছি আর কি। তো তারই ধারাবাহিকতায় এই সাইকেলিং এবং রানিংয়ে আসা। ভাইয়া, আপনি নেপালের কথা বলছিলেন, নেপালে কোন কম্পিটিশনে গিয়েছিলেন? প্রথম যখন যান তখন মানে কেমন অনুভূতি ছিল? নেপালের অভিজ্ঞতা আমার খুব দারুণ, কারণ দেশের বাইরে প্রথম আমি ইভেন্ট করতে নেপালে যাই। এটা গত বছর নভেম্বরে ছিল। নেপালের ফিস্টেল রেস, খুব নামকরা একটা রেস। সেটা মূলত পোখরাতে হয়। পোখরার লেক চতুর্দিক ঘিরে হয়। তো রেসটা আমি করতে গিয়েছিলাম, আমি আমার পরিবার সহ সেখানে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার এত ভালো লেগেছে নেপালের রেসটা করে। আমার বারবার মনে হয়েছে বাংলাদেশে যে রানিং ইভেন্টগুলি হয়, আমার মনে হয়েছিল যে সবারই এরকম দেশের বাইরে দু একটা ইভেন্ট করা উচিত ইন্টারন্যাশনালি। তাতে মানে তৃপ্তিটা পাবে সবাই। ইভেন্টের একটা কিন্তু তৃপ্তি থাকে, সেই তৃপ্তিটা আমার কাছে মনে হয়েছিল যে এটা নেপালে আমি পেয়েছি পুরোপুরি। মানে স্মরণীয় বলা যায় যেটাকে। হ্যাঁ, স্মরণীয় বলা যায়। আমার প্রথম যেটা ছিল, আমি নেপালে শুধু প্রথম গিয়েছিলাম যে রেসটা করব, আমি দেখব যে ইন্টারন্যাশনালি রেসগুলো কেমন হয়। তো সেখানে যাই, সেখানে যাওয়ার পর রেসটা শেষ করি, শেষ করার পর শুনি আমি বাংলাদেশের প্রথম যে এই রেসটা শেষ করেছে। তো রীতিমতো মানে হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার। আমার কাছে ব্যাপারটা নিয়ে ভীষণ ভালো লাগা কাজ করছিল। এই তো। নেপালে পোখরার কথা বলছিলেন, আমিও সেখানে গিয়েছিলাম। পোখরাটা খুবই সুন্দর একটি জায়গা। পোখরা যে মানে লেক ঘেঁষে যে পাহাড়ে ওঠার যে রাস্তাটুকু, সেই পাহাড়েও ওঠা লাগছে না সচরাচর শুধু লেকের পাশ দিয়েই আপনারা কম্পিটিশন করেছিলেন? লেক লেকের চতুর্পাশে যে পাহাড়গুলি ঘেরা, সম্ভবত 7টা পাহাড় আছে এখানে।
আমরা পুরোটাই হচ্ছে কভার করেছি, প্রতিটা পাহাড়ে উপর থেকে আমাদের রাস্তা গিয়েছে, এইভাবে করে আমরা শেষ করেছি। আচ্ছা, লেকের পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়, কিন্তু সেক্ষেত্রে কিভাবে সাঁতারের পার্টটুকু শেষ করেছিলেন? আসলে নেপালে ছিল এটা শুধু রানিং পার্ট, এটা আলট্রা রানিং রেস। এটা সুইমিং সাইক্লিং ছিল না, শুধু রানিং ছিল। এই কম্পিটিশনে আছেন বা আপনি অংশগ্রহণ করতে চান, বাংলাদেশকে আরও অনেক দূরে নিয়ে যেতে চান, সেটা খুবই ভালো বিষয়। বাট আপনি যে এই মানে অংশগ্রহণের জন্য তো মানুষকে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসের জন্য বাংলাদেশে মানে পরিবেশটা কেমন বা আসলে আছে কি না? একই সাথে সাইকেল, রানিং, সাঁতার, এই বিষয়গুলো যদি একটু বলতেন, কেননা এগুলো সচরাচর খুবই নতুন একটা খেলা আমাদের এখানে, যেহেতু ফেডারেশনও নেই। সেক্ষেত্রে কি কি ফেস করতে হয় আপনাদেরকে? এখানে বলা ভালো, আমাদের বাংলাদেশের আবহাওয়া খুবই সুন্দর, কিন্তু আমাদের এই ধরনের ট্রায়াথলনের রেস করার মতো বা প্র্যাকটিস করার মতন আমাদের পর্যাপ্ত জায়গা নেই। যেমন আমাদের সুইমিং পার্টটা করার জন্য যে প্র্যাকটিসটা আমাদের করতে হয়, এই মুহূর্তে আমরা ঢাকা কলেজে প্র্যাকটিস করছি। তার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হলে প্র্যাকটিস করতাম। তো সেখানে আমাদের প্র্যাকটিস করাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা প্র্যাকটিস নিয়ে আমাদের লিমিটেশন আছে অনেক। দৌড়টা মোটামুটি আমরা যে রাস্তা আছে তাতে হয়ে যায়, আমাদের অসুবিধা হয় না। আমাদের এত সুন্দর একটা হাতিরঝিলের রেস গ্রাউন্ড আছে, আমাদের হয়ে যায় এটা। সাইক্লিং যেটা 300 ফিটে আমাদের সাইক্লিং করতে হয়, তো তাও মানে শুক্রবার দিন ছাড়া, ফ্রাইডে ছাড়া লং রাইড খুবই কম হয় আমাদের। লিমিটেশন আমাদের আছে, আমাদের অনেক ভালো সাইক্লিংয়ের জন্য আলাদা সাইক্লিং জোন দরকার, সুইমিংয়ের জন্য ভালো কিছু পুকুর অথবা কিছু সুইমিং পুল দরকার। আপনি বলতেছেন যে সুইমিং পুল দরকার, বাট আমরা যখন দেখি এই কম্পিটিশনগুলোতে এক মাথা থেকে শুরু করে অন্য একটা প্রান্ত দিয়ে উঠতে হয়, উঠে সেখান থেকে সাইকেল নিয়ে যেতে হয়। সো আপনি সুইমিংয়ে যদি করেন একটা বদ্ধ জায়গায়, সেক্ষেত্রে আপনাকে একটা লিমিটেশন থাকে, যে আবার ফেরত আসা এর মাঝেই এটার ওইটা পার্থক্য অনেক আছে। তারপর সাইকেল, বাংলাদেশের রাস্তা আর যেখানে কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেখানে কি রাস্তা বা মানে পার্থক্যটা নিশ্চয়ই আপনি বুঝতেছেন। আর দৌড়ের কথা বলতেছেন, না হয় আমাদের হাতে জেলা আছে, কিন্তু ওয়েদারেরও একটা বিষয় আছে। একটা মানে একটা জায়গায় যেয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করার সময় আপনাকে ওইখানকার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে হবে। অসুস্থতা হওয়া বা বোঝায় অনেক কিছু বিষয় আছে। এই জিনিসগুলা মানে আমাদেরকে পিছিয়ে রাখতেছে অন্যান্য দেশ থেকে। অবশ্যই আমাদের যেহেতু লিমিটেশন আছে, লিমিটেশনগুলাই হচ্ছে এগুলি। আমাদের এই রেসগুলোতে যাওয়ার আগে আমাদের কম্বাইন্ড কিছু ট্রেনিং হয়, যেমন কিছু সিমুলেশন ট্রেনিং থাকে। যেমন রেসটা 70.3, আমরা সেটা অর্ধেক করে নিয়ে এসে আমরা ওইভাবে প্র্যাকটিস করি একটা টাইমের মধ্যে। তো একসাথে রেসটা বাংলাদেশে করাটা আসলে সুট আপ। তারপরেও আমরা আমাদের সীমাবদ্ধতাকে সামনে রেখে আমরা করি, করে এইভাবেই আমরা ইন্টারন্যাশনালি যাই, গিয়ে আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করি। যদি আমাদের ভালো গ্রাউন্ড থাকতো বা ভালো সুইমিংয়ের ভালো একটা পুল থাকতো, সাইক্লিংয়ের ভালো একটা জোন থাকতো, নির্দিষ্ট জোন, তাহলে আমরা আরও ভালো করতে পারতাম খুব অল্প সময়ে। এই রেসে অংশগ্রহণের জন্য আপনার কেমন দামি বা কোন রেঞ্জের সাইকেল প্রয়োজন হয়, এটাও একটা ইনফরমেশন অনেকেই জানে না, জানা প্রয়োজন, মানে জাস্ট আইডিয়া। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই 3টা সেগমেন্টে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ইয়াটাই হচ্ছে সাইকেল সেগমেন্ট। আপনি জেনে অবাক হবেন, সাইকেল সেগমেন্টে আমাদের বাংলাদেশে যারা এই ধরনের রেসে অংশগ্রহণ করে, তাদের যে সাইকেল, স্বাভাবিকভাবে আপনি মালয়েশিয়ায় এশিয়ার মধ্যে যে রেসগুলো করতে যাবেন, সেখানে গেলে আপনাকে মানে আপনার সাইকেল বা আমাদের যে সাইকেল আমরা নিয়ে যাই, সেখানে তারা ওই সাইকেল দিয়ে প্র্যাকটিসও করে না, এমনটা হয়। তাদের ভালো ভালো সাইকেল নিয়ে আসে, তার কারণ সাইকেলটা যদি ভালো হয়, আমরা আমাদের সাইকেলে যে পরিমাণ পুশ করি, তারপরে রানিং সেগমেন্টে গিয়ে আমাদের শরীর উইক হয়ে যায়। ম্যাক্সিমাম যারা আমাদের বাংলাদেশ থেকে যারা যায়, যারা ভালো মানের সাইকেল নিতে পারে না, তারা সাইকেলিংয়ে ভালো পুশ করে রানিংয়ে গিয়ে মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে উইক হয়ে যায়। তো রানিংয়ে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু রানিংয়ে খারাপ না, অ্যাথলেটরা, তারা রানিং করতে পারে, কিন্তু ভালো একটা সাইকেল হলে আমরা রানিংয়ে অনেক ভালো করতে পারতাম। আমাদের সাইকেলে যে পুশটা আমরা করি, তার 50% পুশ কম করতে পারতাম যে যদি আমাদের ভালো একটা সাইকেল হতো। আমরা ওই রিজার্ভ 50%টা আমরা দৌড়ে করতে পারি। দৌড়ে করলে তখন আমাদের রেস
টাইমিংটা অনেক মানে কমে আসে এবং ভালো একটা পজিশন অনায়াসে মানে হোল্ড করা যায়। আপনি চ্যাম্পিয়নশিপের কথা বলছিলেন, চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে কজন অংশগ্রহণ করবে বা কম্পিটিশনে আমরা কতটা পিছিয়ে? অন্যান্য দেশ থেকে দেখা যাচ্ছে যে অনেক মানে মেম্বার অংশগ্রহণ করতেছে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কতজন করছে বা মানে এই কম্পিটিশনে আমরা কেন পিছিয়ে আছি? 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মানে আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে এ পর্যন্ত সুযোগ পেয়েছে খুবই কম। তার কারণ এটা একটা মানে খুব ক্রেজি রেস। ফুল আয়রনম্যান রেসটা হয়তো অনেকে অংশগ্রহণ করেছেন, কারণ একটা লং সময় পাওয়া যায়। সাইকেলিং এবং রানিংটা 70.3-তে একেবারেই চড়া রোদের মধ্যে হয়, প্রচুর পরিমাণে হিউমিডিটি থাকে। তো এই 70.3-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্লট পাওয়া এটা আসলে ভাগ্যের ব্যাপার। তো বাংলাদেশ থেকে এর আগে খুবই কম পেয়েছে, তার মধ্যে শামসুজ্জামান আরাফাত ভাই মালয়েশিয়ার ডেজার্ট কোর্স থেকেই প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্লট পায়। সেকেন্ড আমাদের মারিয়া পেয়েছে, মালয়েশিয়া থেকেই পেয়েছে। থার্ড আমরা এখান থেকে পেলাম আর কি, দুজন বাংলাদেশি। এই কম্পিটিশনে থাকতে হলে মানে অনেক খরচের বিষয়, ওই খরচটুকু কিভাবে মেনটেন করেন? কারণ আপনার ফ্যামিলি আছে, আপনার জব করতে হয়, এখানে সময় দিতে পারছেন না ঠিক মতো, তবে খরচটা তো অনেক, সেটা কিভাবে মেনটেন করে বা অন্য যারা আসতে চায় তাদের উপায় কি হবে? শুরু থেকে বলা ভালো, আয়রনম্যান রেসটা এটা একটা এক্সপেন্সিভ রেস। এখানে ভালো একটা সাইকেলের দরকার, দেশের বাইরে ইভেন্ট, ফ্লাইট টিকিট, অ্যাকোমোডেশন, বেশ ভালো একটা খরচ। এছাড়াও দেশে বসে আপনি যে প্র্যাকটিসটা করবেন, সেখানে আপনার লাইফস্টাইল, আপনার ফিটনেস, এইগুলির প্রতি খেয়াল রাখতে গেলে মোটামুটি একটা ভালো একটা খরচ হয়। তো আমরা সাধারণত আমাদের মতো যারা অ্যাথলেট, তারা আমাদের নিজেদের অর্থ আমরা খরচ করে এটা করি। আমার কিছু জমানো টাকা ছিল, তারপর আমার বাবার কাছ থেকেও কিছু টাকা নিয়ে আমি রেসটা করি। পেশাদার কোনো রেস না, শখের বশে করা, নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা মানে প্রতিযোগিতা। তো এ ধরনের প্রতিযোগিতায় অন্যান্য দেশে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা গভর্নমেন্ট, অন্যান্য বড় বড় আর্থিক প্রতিষ্ঠান করে। বাংলাদেশে করে হয়তো, কিন্তু খুবই কম। তো আমার বলা এটা যে বাংলাদেশের এই ধরনের অ্যাথলেটদের পৃষ্ঠপোষকতা করার জন্য বা অনেক যারা আছেন সামর্থ্যবান, তাদের এগিয়ে আসা উচিত। তাহলে বাংলাদেশ থেকে এই ধরনের ট্রায়াথলনে অনেক ভালো ভালো অ্যাথলেটরা বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরবে বলে আমি আশা করি। ভাইয়া, তাহলে আপনারা কবে যাচ্ছেন চ্যাম্পিয়নশিপে? আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মার্বেলা, স্পেন, এটা মূলত নভেম্বরের 8 ও 9 তারিখ অনুষ্ঠিত হবে। তো আমরা আমাদের সব কিছু ঠিক থাকলে, আমরা অলরেডি ট্রেনিং করছি, আমাদের ট্রেনিং শিডিউল অনুযায়ী আমরা ট্রেনিং চালিয়ে যাচ্ছি। সব কিছু ঠিক থাকলে নভেম্বরেই আমরা ইনশাল্লাহ যাব, প্রথম সপ্তাহের দিকে। আমরাও চাই দেশের আরও বেশি বেশি করে আয়রনম্যান তৈরি হোক, আমরা চাই বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে উঁচু হয়ে উঠুক। সেই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকে দীপ্ত স্পোর্টস।